রাত গভীর, ঢাকার আকাশ তখনও নিকষ কালো, শীততাপ নিয়ন্ত্রিত কাচের দেয়াল ভেদ করে রাজধানীর নির্দিষ্ট কিছু ভবনের ফ্ল্যাট বা অফিসে তখনও আলো জ্বলছে। এই আলো সাধারণ কোনো দাপ্তরিক কর্মব্যস্ততার চিহ্ন বহন করে না। এই সময়টা শহরের সাধারণ মানুষ তাদের দৈনন্দিন ক্লান্তি শেষে গভীর ঘুমে আচ্ছন্ন হন। কিন্তু এই আলোকিত কক্ষগুলোতে বসে থাকা মানুষগুলো তখনও জেগে থাকে। তারা নিবিষ্ট মনে টেবিলের উপর বিছানো মানচিত্রগুলো বিশ্লেষণ করে পরিসংখ্যানের সূক্ষ্ম হিসাব মিলায়, বিভিন্ন নাম তালিকাভুক্ত করে এবং ঠান্ডা মাথায় কিছু নাম তালিকা থেকে মুছে বা কেটে দেয়। এই মানুষগুলো আমাদের কাছে সম্পূর্ণ অচেনা, কিন্তু তাদের কলমের এক আঁচড়েই কোনো প্রার্থীর দীর্ঘ লালিত স্বপ্ন তাসের ঘরের মতো ভেঙে চুরমার হয়ে যায়। আবার তাদেরই দেওয়া একটি সবুজ টিক চিহ্ন কোনো এক অপরিচিত ব্যক্তির সংসদে যাওয়ার পথকে মসৃণ করে তোলে। এই মানুষগুলো কারা? তারা না কোনো নির্বাচনী প্রতিনিধি, না কোনো নিবন্ধিত রাজনৈতিক দলের প্রধান। তারা হলো সেই অদৃশ্য হাত, সেই ক্ষমতার কেন্দ্রবিন্দু যাদের আমরা বাস্তবে চিনি না, কিন্তু তারাই নীরবে আমাদের রাজনৈতিক ভাগ্য নির্ধারণ করে চলেছে। সামরিক পরিভাষায় যেমন সামরিক প্রকৌশলী থাকে, তেমনি এদের বলা হয় নির্বাচন প্রকৌশলী এবং ইলেকশন ইঞ্জিনিয়ার। গত 24 ঘন্টায় বাংলাদেশের রাজনৈতিক অঙ্গনে যা ঘটে গেছে তা কখনোই কোনো বিচ্ছিন্ন সাধারণ ঘটনা নয়। এটি ছিল একটি সুপরিকল্পিত রাজনৈতিক নাটকের প্রথম দৃশ্য উন্মোচন। মাত্র এই নাটকের মঞ্চে হয়তো এখনও অনেক চরিত্রের আগমন বাকি, অনেক কঠিন সংলাপ বলা বাকি, অনেক ট্র্যাজেডিও অপেক্ষা করছে। কিন্তু যারা এই নাটকের অদৃশ্য পরিচালক, তারা আড়ালে বসে নিশ্চিত হাসি হাসছেন। তারা জানেন চূড়ান্ত পর্দা নামার আগেই খেলার ফল নির্ধারিত হয়ে গেছে। জনগণ শুধু দর্শক হয়ে তাকিয়ে দেখবে, আর প্রকৌশলীরা অত্যন্ত সূক্ষ্ম কারিগরি দিয়ে দর্শকদের চোখে ধুলো ছিটিয়ে নিজেদের পছন্দের চূড়ান্ত মঞ্চটি মঞ্চস্থ করে নেবে। এই বিশেষ অনুসন্ধানী প্রতিবেদন সেই অন্ধকারের দিকে আলো ফেলার একটি সাহসী প্রচেষ্টা। এই প্রতিবেদন সেই রহস্যময় জগতের কয়েকটি দরজা উন্মোচন করার চেষ্টা করবে, যেখানে দেশের গণতন্ত্রের ভাগ্য লেখা হয়। দর্শক, প্রস্তুত থাকুন, কারণ এই প্রতিবেদন থেকে আপনি যা জানতে পারবেন তা হয়তো আপনার গভীর রাতের ঘুম কেড়ে নিতে পারে। ঢাকার প্রাণকেন্দ্রে অবস্থিত নির্বাচন সংশ্লিষ্ট একটি গুরুত্বপূর্ণ দপ্তরে সেদিন সকাল থেকেই বিরাজ করছিল এক অস্বাভাবিক ও পিন পতন নীরবতা। কর্মকর্তারা নিজেদের মধ্যে নিচু স্বরে কথা বলছিলেন, ফাইলপত্র আদান প্রদান হচ্ছিল বটে, কিন্তু কেউ কারো দিকে সরাসরি তাকাচ্ছিলেন না। বাতাসের প্রতিটি কণাই ছিল এক অদ্ভুত টান টান উত্তেজনা, এক অদৃশ্য চাপ, যেন সবাই জানে কিছু একটা ঘটতে চলেছে যা রাজনৈতিক ভূমিকম্প ঘটাবে, কিন্তু কেউ মুখ ফুটে সেই সত্যটি উচ্চারণ করতে সাহস করছে না। তারপর সেই চরম মুহূর্তটি এলো। রিটার্নিং অফিসার আনুষ্ঠানিকভাবে ঘোষণা করলেন ঢাকা 2 আসনে জামায়াত মনোনীত প্রার্থী অবসরপ্রাপ্ত কর্নেল আব্দুল হকের মনোনয়নপত্র বাতিল। শব্দটি ঘোষণা হওয়ার পর যেন কয়েক সেকেন্ডের জন্য বাতাস স্তব্ধ হয়ে রইল। উপস্থিত সাংবাদিকদের মধ্যে কেউ কেউ বিস্ময়ে হতবাক হলেন, কেউ কেউ দ্রুত কলম চালালেন নোটবুকে প্রতিটি শব্দ ধরে রাখার জন্য। কর্নেল আব্দুল হক মিলন ছিলেন একজন সাবেক সামরিক কর্মকর্তা। তিনি দীর্ঘ বছর দেশের সেবায় নিয়োজিত ছিলেন। তার জীবন সুশৃঙ্খল, ভাবমূর্তি অত্যন্ত পরিচ্ছন্ন। সেনাবাহিনীতে থাকাকালীন তার বিরুদ্ধে কখনোই দুর্নীতির কোনো কালিমাল লাগেনি। সেই মানুষটিকে হঠাৎ করে ঋণখেলাপি হিসেবে চিহ্নিত করা হলো। সঙ্গে সঙ্গে প্রশ্ন হলো, এই গুরুতর অভিযোগ এত বছর কোথায় ছিল? যখন তিনি দেশের অন্যতম শীর্ষ সামরিক পদমর্যাদায় অধিষ্ঠিত ছিলেন, যখন তিনি রাওয়া এর মতো গুরুত্বপূর্ণ সংগঠনের প্রধান দায়িত্ব পালন করেছিলেন, তখন কেন কেউ এই অভিযোগ তোলেনি? কেন ঠিক নির্বাচনের মুখে অত্যন্ত সুকৌশলের মুহূর্তেই এই তথ্যটি সামনে এলো? উত্তরটা খুবই সরল, এবং এটা হলো নির্বাচন প্রকৌশলের প্রথম এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ পাঠ। সঠিক সময়ে সঠিক অস্ত্র ব্যবহার করা। যখন দরকার হয় তখন ফাইলপত্রের গভীর স্তর থেকে তথ্য বের করা হয়, আর যখন দরকার নেই তখন সেই ফাইল কঠোর নিরাপত্তার সঙ্গে তালাবদ্ধ রাখা হয়। প্রকৌশলীদের কাছে প্রতিটি শক্তিশালী প্রার্থীর একটি বিস্তারিত অ্যাসেসমেন্ট ফাইল থাকে। সেই ফাইলে প্রার্থীরা দুর্বলতার জায়গাগুলোতে চিহ্নিত করা থাকে। কারো হয়তো সম্পত্তির নথিতে সামান্য গোলমাল, কারো হয়তো পুরনো কোনো দেওয়ানি মামলা, কারো হয়তো ব্যাংক ঋণের বোঝা। এই ফাইলগুলোই চূড়ান্ত মুহূর্তে অস্ত্র হিসেবে ব্যবহৃত হয়। কিন্তু গল্পের সবচেয়ে লোমহর্ষক ও নাটকীয় অধ্যায়টি লেখা হলো দেশের দক্ষিণ পূর্ব কোণে, কক্সবাজারের সমুদ্র উপকূলবর্তী জেলায়। মহেশখালী ও কুতুবদিয়ার মানুষ হামিদুর রহমান আজাদকে দীর্ঘদিন ধরে চেনেন। তিনি সেই অঞ্চলের একজন অবিসংবাদিত নেতা, যার জনপ্রিয়তা নিয়ে প্রশ্ন তোলার কোনো অবকাশ নেই। সেদিন কক্সবাজারের নির্বাচনী অফিসে যা ঘটেছিল তা শুনলে যে কোনো সচেতন নাগরিকের গা শিউরে উঠবে। হামিদুর রহমান আজাদের মনোনয়নপত্র বাতিলের ঘোষণা আসার সঙ্গে সঙ্গেই উপস্থিত কিছু সরকারি কর্মকর্তা ও কর্মচারী হাততালি দিয়ে
উল্লাস প্রকাশ করে উঠল। সেই হাততালির সাধারণ কোনো প্রতিক্রিয়া ছিল না, এটি ছিল একটি স্পষ্ট বার্তা, একটি প্রতীকী ঘোষণা। এই বার্তাটি প্রমাণ করল যে প্রশাসনের অভ্যন্তরীণ অংশ নিরপেক্ষ নেই। এই হাততালি প্রমাণ করল যে রাষ্ট্রযন্ত্রের ভেতরে এমন কিছু মানুষ রয়েছে যারা নিজেদের চাকরি, নিজেদের দায়িত্ব এবং সংবিধানের প্রতি নেওয়া নিজেদের শপথ সবকিছু ভুলে গেছে। তারা এখন শুধু একটি বিশেষ রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নের জন্যই মরিয়া হয়ে উঠেছে। হামিদুর রহমান আজাদ নিজেই এই অভিযোগ তুলেছেন। একজন বিচারকের ভূমিকায় থাকা কর্মকর্তার সামনে তার অধীনস্থ কর্মচারীর এভাবে পক্ষপাতিত্ব প্রদর্শন করছে, এর চেয়ে লজ্জাজনক এবং গণতন্ত্রের জন্য ক্ষতিকর দৃশ্য আর কি হতে পারে। এটি প্রমাণ করে ক্ষমতার অদৃশ্য রশি কত গভীরে প্রবেশ করেছে। এখানে মোমেন্টারিলি একটু থামা যাক এবং ইতিহাসের পাতা উল্টে বাংলাদেশের নির্বাচন প্রকৌশলের বিবর্তনটি পর্যবেক্ষণ করা যাক। এই বিবর্তনটি বোঝা জরুরি, কারণ এটি বুঝতে পারলেই আমাদের আন্দাজ করতে পারবো আগামীতে এই অদৃশ্য শক্তি কি করতে চলেছে। 2014 সালের নির্বাচন, সে বছর একটি নির্বাচন হয়েছিল বটে, কিন্তু সেটাকে আদৌ নির্বাচন বলা যায় কিনা সেই প্রশ্ন আজও বিতর্কের জন্ম দেয়। সেই প্রকৌশল ছিল বেশ মোটা দাগের, যেখানে প্রতিপক্ষের কার্যত অনুপস্থিত রাখা হয়েছিল। 2018 সালের নির্বাচনের প্রকৌশলীদের কাজে একটু বেশি সূক্ষ্ম ছিল। তারা ভোটের আগের রাতে কৌশলে ব্যালট বদল এবং দিনের বেলায় সীমিত নিয়ন্ত্রণের মাধ্যমে ফলাফল নিজেদের দিকে নিয়েছিলেন। আর এখন 2024 সালের পর যে পরিস্থিতি তৈরি হয়েছে তাতে প্রকৌশলীরা আরও সূক্ষ্ম কৌশল অবলম্বন করছে। লক্ষ্য করুন, 3টি নির্বাচন, 3টি ভিন্ন কৌশল, কোনোটার সঙ্গে কোনোটির মিল নেই। এটাই হলো নির্বাচন প্রকৌশলীদের মূল দক্ষতা, প্রতিটি পরিস্থিতির কৌশল পরিবর্তন করা। এখন প্রশ্ন হলো, এবারের কৌশল কি? গত 24 ঘটনা প্রবাহ বিশ্লেষণ করলে একটা বিষয়ে ছবি ফুটে ওঠে। কৌশলটি হলো সিলেক্টিভ এলিমিনেশন বা বাছাই করে বাদ দেওয়া। এই কৌশলটি সামরিক পরিকল্পনায় ব্যবহৃত হয়, যেখানে সবচেয়ে বেশি শক্তিশালী প্রতিপক্ষকে যুদ্ধক্ষেত্রে প্রবেশের আগেই অকার্যকর করে দেওয়া হয়। এই কৌশলে আর ভোটের দিন কেন্দ্র করে করার বা রাতের অন্ধকারে ব্যালট বক্স বদলানোর ঝুঁকিপূর্ণ ঝামেলায় যেতে হবে না। ইতিমধ্যে জামায়াত সহ শক্তিশালী স্বতন্ত্র প্রার্থীদের অন্তত 7 জনকে নির্বাচনী মাঠ থেকে বের করে দেওয়া হয়েছে এবং এই সংখ্যাটি বাড়তে পারে। আরও অনেকের নাম রয়েছে যাদের মনোনয়ন বাতিলের ঘোষণা এখনও আসেনি, কিন্তু ফাইল প্রস্তুত। কিন্তু প্রশ্ন হলো, এই জামায়াত কেন? উত্তরটা জটিল কিন্তু কৌশলগত। জামায়াত কেবল একটি রাজনৈতিক দল নয়, এটি একটি সুসংগঠিত ক্যাডারভিত্তিক সংগঠন যাদের মাঠের শক্তি এবং আনুগত্য প্রশ্নাতীত। গত আগস্ট মাসে যখন রাজপথে গণ আন্দোলন হয়েছিল তখন জামায়াত কর্মীরাও সেখানে সক্রিয় ছিল। প্রকৌশলীরা এমন একটি সংসদ চায় যেখানে কোনো কঠিন প্রশ্ন উঠবে না, যেখানে সবাই মাথা নিচু করে বসে থাকবে। কর্নেল আব্দুল হকের কথাই ধরা যাক। একজন সাবেক সেনা কর্মকর্তা যদি সংসদে যান, তিনি কি করবেন? তিনি সামরিক বাহিনীর সংস্কার নিয়ে কথা বলবেন, তিনি প্রশাসনের জবাবদিহিতা নিয়ে কথা বলবেন, দুর্নীতিবাজ আমলাদের বিরুদ্ধে সোচ্চার হবেন। অথচ এই মুহূর্তে দেশে কি হচ্ছে দেখুন। সারা দেশে এমন অনেক প্রার্থী আছেন যাদের বিরুদ্ধে হাজার হাজার কোটি টাকার ঋণ খেলাপির সুস্পষ্ট অভিযোগ রয়েছে, কিন্তু তাদের মনোনয়ন বহাল রাখা হয়েছে। এই যে ভয়ঙ্কর দ্বিমুখী নীতি, কেন এমন? কারণ এই প্রার্থীরা দুর্বল, তাদের দুর্বলতা প্রকৌশলীদের হাতে ধরা আছে। তারা সংসদে গিয়ে মুখ খুলতে পারবে না। এটাই হলো ম্যানেজড ইলেকশনের ক্লাসিক থিওরি। শক্তিশালী বাদ দাও, দুর্বলদের প্রবেশাধিকার দাও, তাহলে সংসদ তোমার নিয়ন্ত্রণে থাকবে। এখন আসা যাক সেই রহস্যময় শক্তির কথায়, যাদের আমরা প্রকৌশলী বলছি। এরা আসলে কারা? এরা হলো সেই আমলাতন্ত্র যা বছরের পর বছর ধরে এই দেশের শাসনতন্ত্রকে নিয়ন্ত্রণ করে আসছে। 5ই আগস্টের পর যখন একটি সরকার পতন হলো, যখন প্রধানমন্ত্রী দেশ ছেড়ে গেলেন এবং মন্ত্রীরা আত্মগোপন করলেন, তখন এই আমলাতন্ত্র কি স্থিতিশীল ছিল? এই মানুষগুলো কোনো নির্দিষ্ট দলের নয়, তারা নিজেরাই একটি দল, যাদের স্বার্থ এক, যাদের এজেন্ডা একটি, নিজেদের ক্ষমতা এবং সুবিধা বজায় রাখা। কক্সবাজারে সেদিন হাততালি পড়েছিল, তা ছিল এই আমলাতন্ত্রের বিজয় উল্লাস। রাজনৈতিক অস্থিরতায় তারা যে ক্ষমতা হাতছাড়া করেনি তার প্রমাণ। এই পরিস্থিতিতে করণীয় কি? জামায়াত আপাতত আইনি পথে হাঁটছে। কর্নেল আব্দুল হক এবং হামিদুর রহমান আজাদ দুজনেই আপিল করবেন, কিন্তু ইতিহাস সাক্ষী আইনি পথে সবসময় ন্যায় বিচার পাওয়া যায় না। বিশেষ করে যখন রাষ্ট্রযন্ত্রের অভ্যন্তরীণ শক্তিগুলো একাট্টা হয়, তাহলে কি কোনো আশা নেই? অবশ্যই আছে। এই মুহূর্তে জামায়াত এবং অন্যান্য রাজনৈতিক দলগুলোকে একটি কাজ করতে হবে। প্রতিটি রিটার্নিং অফিসারের সিদ্ধান্তের চুলচেরা পর্যালোচনা করতে হবে, প্রতিটি নির্বাচনী কর্মকর্তার প্রোফাইল তৈরি করতে হবে এবং তাদের সিদ্ধান্তের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন তুলতে হবে। শুধু ফেসবুকে স্ট্যাটাস বা সভা সমাবেশ করে এই যুদ্ধে জেতা যাবে না। রাজনৈতিক আন্দোলনকে আইনি এবং তথ্যগত লড়াইয়ের সঙ্গে একীভূত করতে হবে। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতিও একটি স্পষ্ট বার্তা রয়েছে। এই সরকার ক্ষমতায় এসেছে একটি গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে। জনগণের কাছে তাদের প্রত্যাশা অনেক বেশি। তারা একটি সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আশা করে। যদি এই সরকারের আমলে আবারও নির্বাচন প্রকৌশল
প্রকৌশলীদের মাধ্যমে বেছে বেছে শক্তিশালী প্রার্থীদের বাদ দেওয়া হয়, তাহলে সরকারের সমস্ত অর্জন ম্লান হয়ে যাবে। তাই সরকারের উচিত প্রশাসনকে কঠোরভাবে নিয়ন্ত্রণ করা এবং নির্বাচন প্রক্রিয়ায় যেন কোনো ধরনের পক্ষপাতিত্ব না হয় তা নিশ্চিত করা। এই মুহূর্তে বাংলাদেশ একটি গভীর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে। একদিকে 5ই আগস্টের মাধ্যমে একটি নতুন শুরুর সম্ভাবনা তৈরি হয়েছে, অন্যদিকে নির্বাচন প্রকৌশলীদের তৎপরতা দেশকে আবারও পুরনো অন্ধকারে ফিরিয়ে নিয়ে যাওয়ার শঙ্কা তৈরি করেছে। পথ দুটোই খোলা, কোন পথে দেশ যাবে সেই সিদ্ধান্ত আমাদের সকলের সচেতনতা এবং সাহসের উপর নির্ভর করবে। তাই এখনই সময় জেগে ওঠার, এটা বিশ্বাস রাখুন, আশা রাখুন, লড়াই চালিয়ে যেতে হবে। আজ এ পর্যন্তই, কিন্তু এই গল্প শেষ হয়নি। এই গল্পের পরবর্তী অধ্যায়ে প্রকাশ হবে আগামী দিনগুলোতে। সেই অধ্যায়ের নায়ক আপনি, আমি বা আমরা সবাই। সেই অধ্যায়ের পরিণতি নির্ভর করছে আমাদের সম্মিলিত সচেতনতা এবং সাহসের ওপর। প্রস্তুত থাকুন, সজাগ থাকুন, লড়াই চালিয়ে যান। বিজয় আমাদের হবে ইনশাআল্লাহ।